এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য ডি ইউনিভার্সের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু আমাদের একটা জার্নি শুরু হলো, একটা নতুন যাত্রা তোমাদেরকে ঘিরে। তোমরা যারা সদ্য এইচএসসি পরীক্ষা দিলা এবং যারা এখন অলরেডি এইচএসসি 26 ব্যাচের আছে, অর্থাৎ প্রায় সামনে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা, দুই ব্যাচের জন্যই বলি, যেহেতু আমরা যাত্রা শুরু করেছি মূলত ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য, একাডেমিকের সেশনের জন্য, সেই জন্য কিন্তু আজকে থেকে একটা জার্নি আমাদের শুরু হলো। আজকে প্রথম ক্লাসটা তোমরা সেই জন্য পাচ্ছ ইংরেজিতে। অনেক শিক্ষার্থী দুর্বলতা থাকে, বিশেষ করে ইংলিশ গ্রামারের পার্টটাতে অনেক অনেক দুর্বলতা। এবং তোমরা অলরেডি দেখেছো এই বছরে বোর্ড পরীক্ষাতে কিন্তু খাতার মূল্যায়নটা একটু কঠিন ছিল, টাফ ছিল, এবং তোমাদেরও সামনে এই টাফেস্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, যার ফলশ্রুতিতে তোমাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। এন্ড এই পড়াশোনার জার্নিটা যাতে তোমাদের এখন থেকে শুরু হয়, তোমরা এখন থেকে যাতে ভালো একটা প্রিপারেশন নিতে পারো, এখন থেকে যাতে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখতে পারো এবং সেটা বাস্তবে রূপায়ণ করতে পারো, এই সকল মোটিভ নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেলাম ডি ইউনিভার্সিটির ফেসবুক পেজে। তোমাদের এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাসের আয়োজন শুরু হচ্ছে আজকে থেকে। আজকে প্রথম দিন স্যার, মানে কোন টপিকটা পড়াবেন আজকে স্যার? আসলে আজকে যে টপিক আমি অ্যারেঞ্জ করছি সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আচ্ছা। তো এটা হচ্ছে গিয়া এমন একটা টপিক, যে টপিকটা আমি অন্য যে টপিক গুলো আছে সেগুলো আলোচনা করব, বাট আমি স্টুডেন্টদের কাছ থেকে কোনো রিকোয়ারমেন্ট এখনো পাইনি যে আসলে ওদের কি কি সমস্যা বা কি কি আমার ফ্রি ক্লাসে করানো দরকার। তো আমি আমার মতো একটা টপিক সিলেক্ট করছি। তো দেন হচ্ছে আজকে বা দুই একটা ক্লাসের পর থেকে আমি স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওদের আসলে কোন জায়গাতে, বিশেষ করে 26 ব্যাচ যারা, তাদের আসলে কোন গ্রামার গুলোতে সমস্যা রয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে আমি হচ্ছে গিয়ে কথা বলবো। হ্যাঁ, টোটাল আলোচনা করব। আর যারা 27 ব্যাচ, ওদের তো হচ্ছে গিয়ে একদম নিউ, হ্যাঁ, ওরা শিশু, তো ওদের যেভাবে পড়ানো হবে সেভাবেই তোরা জানবে। তো রাইট ফর্মস অফ ভার্বটা আসলে টোটাল যে কয়টা টপিক আছে, এই কয়টা টপিকের মধ্যে সবচেয়ে যদি বলা হয় মেইন টপিক এবং প্রথমে কোন টপিকটা পড়ানো উচিত, একটা টপিক আছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। ওটা আসলে একদিন বা 1 ঘন্টা আধা ঘন্টা হইলে হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে শুরু করি। তো বুঝানোর ট্রাই করব। রাইট ফর্মস অফ ভার্বে আসলে 3টা প্যাটার্নে আমরা শেষ করব, অর্থাৎ ইজি লেভেল, মিডিয়াম লেভেল এবং একদম হার্ড লেভেল। হ্যাঁ, এই 3টা লেভেলে আমরা শেষ করব। তো আজকে আমরা ট্রাই করব যে টুকিটাকি রাইট ফর্মস অফ ভার্বের যে ব্যাপারগুলো আমাদের বুঝতে সমস্যা হয় স্টুডেন্টদের, যে কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব অ্যান্সার করতে হয়, হ্যাঁ, কি প্যাটার্নে আগাতে হয়, হ্যাঁ, শুধু রুলস পড়লে হবে কিনা, বা রুলস পড়ে আমরা কতটুকু পারি। দেখবা একটা জিনিস হয়, সেটা হচ্ছে পোলাপান রুলস পড়ে, কিন্তু আসলে বাস্তবে যখন পরীক্ষার প্রশ্নে অ্যান্সার করতে যায় তখন কিন্তু ওরা ইমপ্লিমেন্ট করতে পারে না, যে আসলে রুলসের সাথে মিলছে না, অথবা রুলসের সাথে যেভাবে চিন্তা করা হয়েছিল সেভাবে অ্যান্সার হচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে আমি কিছু কাজ করেছি গবেষণার একটা জায়গা থেকে, যে আসলে আমরা কিভাবে কোন প্যাটার্নে প্রশ্নটাকে ধরবো এবং কিভাবে আমরা আগাবো, যেটার মাধ্যমে আমরা মোটামুটি রাইট ফর্মস অফ ভার্বের ম্যাক্সিমাম প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, রাইট ফর্মস অফ ভার্বের যে কোনো বই খুললে দেখা যাবে যে 60 থেকে 70, অর্থাৎ 60 থেকে 70টা রুলস আছে অ্যাটলিস্ট। তো 60 থেকে 70টা রুলস তো একটা স্টুডেন্টের পক্ষে পড়া পসিবল না, আর পসিবল হলেও মনে রাখা পসিবল না। সেক্ষেত্রে আমি হচ্ছে স্টুডেন্টদের টোটাল রাইট ফর্মস অফ ভার্বে 6 থেকে 7টা রুলস ইনিশিয়ালি আমি পড়াবো। এই 6 থেকে 7টা রুলস আর কিছু পজিশন আমি শিখাবো, যে কিভাবে কোন পজিশনে কি গ্যাপ থাকলে কিভাবে কি অ্যান্সার করতে হয়। তো আশা করি যারা আমার সাথে জয়েন করেছো, বিশেষ করে 26 এবং 27 ব্যাচ, 25 2-4 জন আছো আমি মনে করি, কারণ আমার টাইম লাইনে যারা আছো তারা হয়তো একটু জয়েন করছো। এখানে হচ্ছে তোমরা যখন আনিসের ক্লাসগুলো করবা, বিশেষত্ব হচ্ছে এই জায়গাতেই দেখবা যে তোমরা অনেক অনেক রুলস মনে রাখতে পারি না। সেই জায়গাটাতে যখন তুমি দেখবে যে আনিস স্যার বিষয়টাকে খুবই সহজ করে ফেলছে এবং কয়টা টেকনিক দিলে কিন্তু খেলা শেষ। ব্যাপারটাই হচ্ছে এটা, আসলে আমাদের মেইন ব্যাপারটাই হচ্ছে যে আমরা আসলে অনেক রুলস পড়াবো না, আমি জাস্ট কয়েকটা প্যাটার্ন দেখাবো, দেখানোর পরে আমি একটা প্রশ্নে সলভে যাব যদি আজকে পারি, আর না হলে হয়তো আমি প্যাটার্ন গুলো দেখিয়ে নেক্সট ক্লাস থেকে তোমরা আশা করবো যারা আজকে জয়েন করবা নেক্সট দিনও তারা জয়েন করবা, দেখবা একটা টপিক তোমার 2টা ক্লাস বা 3টা ক্লাসের মাধ্যমে মোটামুটি শেষ হয়ে গেছে। সুতরাং ক্লাস কন্টিনিউটি থাকতে হবে, যে আমরা কন্টিনিউ ক্লাস করব। আর যারা 26-27 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের অবশ্যই তাদের মেনশন করে দাও। আর একটা কাজ করতে পারো, তুমি তোমার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে পারো, যতবার খুশি ততবার তুমি পরবর্তীতে দেখে নিলা।
হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আজকে যেহেতু 26-27 ক্লাস শুরু করলাম, এর আগে যেহেতু 26-27 ক্লাস হয়নি, তো একটু শুরুর দিকে তোমরা একটু সবাই তোমাদের বন্ধুদেরকে 5 জন করে বন্ধুদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও, কারণ অনেকেই এখনো পড়ালেখা নিয়ে সিরিয়াস না তোমাদের মধ্যে, যেটা আমরা দেখি নর্মালি। তো সেই জায়গাটায় তাদের মধ্যে যাতে একটা ইন্টেনশন তৈরি হয় যে না আমাকে ভালো করতে হবে, তোমার বন্ধুদেরকে যাতে তুমি নিজ দায়িত্বে ভালো করাতে পারো, সেটাও তোমার একটা ইন্টেনশন থাকতে হবে। এবং পাশাপাশি অনেকে যেহেতু জানে না, আমরা ফ্রিতে পড়াচ্ছি অলরেডি, তো জানানোর দায়িত্বটা কিন্তু তোমাদের, তোমরাই আমরা দিচ্ছি। হ্যাঁ, তোমরাই সবাইকে একটু ইনফর্ম করে দাও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে সবার কাছে পৌঁছানো। কারণ তোমরা চাইলে আসলে সবার কাছে পৌঁছানো পসিবল, এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ক্লাস কন্টিনিউ করুন। ওকে, যারা 26 এবং 27 ব্যাচের আছো, আশা করব তোমরা হচ্ছে একটা খাতা নিয়ে বসো, যে আমি আসলে যেই প্যাটার্নে তোমাকে বুঝাচ্ছি তুমি প্যাটার্নটা ফলো করবা এবং প্যাটার্ন অনুযায়ী ট্রাই করবা প্রতিটা প্রশ্নের অ্যান্সার করার জন্য। জাস্ট প্যাটার্নটা বুঝতে হবে যে আসলে রাইট ফর্মস অফ ভার্বে আমাকে কি প্যাটার্নে আগাইতে হবে। সেটা হচ্ছে যারা 26-27 ব্যাচ তাদের জন্য তো একদমই টপিকটা নিউ, আর যারা 26 ব্যাচ তারা হয়তো কিছু কিছু কলেজে যাদের গ্রামার পড়ায় এবং ফার্স্ট পেপারের সাথে অ্যাড করে পড়ায়, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওরা রাইট ফর্মস অফ ভার্বের অনেক ক্লাস করেছে। তারপরেও আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ট্রাই করব প্রথমে তোমাকে প্রশ্ন প্যাটার্নটা বোঝানোর জন্য, যে আসলে আমাদের কি প্যাটার্নে প্রশ্নটা আসে। চলো আমরা আগে একটা প্রশ্ন দেখে আসি, দেন হচ্ছে কিভাবে অ্যান্সার করা দরকার সেটা আমি বুঝাচ্ছি। চলো আমরা প্রশ্ন দেখে আসি। ওকে, দেখো এখানে একটা প্রশ্ন দেয়া হয়েছে, এখানে একটা অংশ দেয়া হয়েছে, এখানে একটা বোর্ডের প্রশ্ন, দুইটা অংশের মাধ্যমে আমাদের এখানে বোঝানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন এখানে লেখা আছে, রিড দ্য টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাজ পার সাবজেক্ট। এখানে বলা হয়েছে সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্বের যে সঠিক ফর্মটা বসানো দরকার সেটা ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, একটু খেয়াল করো, এখানে যদি আমরা এ নাম্বারটা দেখি, এতে দেখি, একটু খেয়াল করব, এতে দেখি, দেখো এতে হচ্ছে একটা গ্যাপ দিয়েছে, মনোযোগ দিবা। কিছু প্যাটার্ন যারা এসএসসি লেভেলে করেছো তাদের কিন্তু যেটা হয়, উপরে কিন্তু বক্স দিয়ে দেয়, উপরে বক্স দিয়ে দেন হচ্ছে বক্সের মধ্যে শব্দগুলো দেয়া থাকে। কিন্তু ইন্টারমিডিয়েট প্যাটার্নটা হচ্ছে এরকম যে শব্দগুলা তোমার একদম যেই এ বি সি ডি, হ্যাঁ, যেই প্যাটার্ন গুলো আছে এই প্যাটার্নেই দিয়ে দেয়। যেমন এখানে ধরো টিচ শব্দটা দিয়েছে, এরপরে ধরো এই যে বিতে, বি পাশেই একদম ব্র্যাকেট দিয়ে এখানেও দেখো টিচ শব্দটা দিয়েছে। এরপরে তুমি যদি সি দেখো, এই সিতেও দেখবে যে এখানে একটা শব্দ আছে গিভ, এভাবে দিয়েছে। ডি নাম্বার যদি তুমি দেখো, ডি নাম্বারের দিকে দেখো, এখানে গেট দিয়েছে। এখানে ই নাম্বারে যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে ইনলাইটেন দিয়েছে। তার মানে প্যাটার্নটা আশা করি বুঝতে পেরেছো যে প্যাটার্নটা কি। প্যাটার্নটা এরকম যে তোমাকে যেভাবে প্রশ্নটা দেয়া হবে সেটা হচ্ছে প্রতিটা গ্যাপের পাশে তোমাকে ওই স্পেসিফিক শব্দটা দিয়ে দেওয়া হয়। তবে এসএসসি লেভেলে বা যেই ক্ষেত্রে আগে যেটা হতো সেটা হচ্ছে এই যে শব্দগুলা, এই শব্দগুলা এখানে দেয়া থাকতো না। হ্যাঁ, এটা কি করা হতো, এই বক্সের মধ্যে দেয়া হতো, এই বক্সগুলোর মধ্যে দেয়া হতো, আলাদা করে দেয়া হতো, যেটা থেকে আমরা কি করতাম, প্রশ্ন ওখান থেকে অর্থ অনুযায়ী একটা শব্দ সিলেক্ট করে দেন হচ্ছে যদি কোনো চেঞ্জ দরকার হয়, হ্যাঁ, যদি কোনো চেঞ্জ দরকার হয় চেঞ্জটা করে দেন হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার করা লাগতো। কিন্তু এখন কি হয়েছে বলতো, শব্দটা একদমই গ্যাপের পাশে দিয়ে দেয়, জাস্ট যদি কোনো চেঞ্জ প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করবা, যদি চেঞ্জ প্রয়োজন না হয় তাহলে চেঞ্জ করবা না। জিনিসটা হচ্ছে এইটা। তো এখন আমরা এই যে প্যাটার্নটা দেখলাম যে প্রশ্নটা আসলে কোন প্যাটার্নে হয়। প্রশ্নটা হয় আমরা একদম পাশে আমরা দেখব যে পাশেই ভোকেবল মানে শব্দটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যেই শব্দটা দিচ্ছে সেই শব্দটা একদম পাশেই দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে তোমাকে 60 থেকে 70টা রুলস আমি পড়াবো না, আমি রুলস পড়াবো 6 থেকে 7টা। তবে এই 6 থেকে 7টা রুলসের বাহিরে তোমাকে ওই যে রুলসগুলো আমি পড়াবো না, এইটার জন্য তোমাকে এই প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে যে আসলে এই প্রশ্নের গ্যাপটা কোথায় আছে। বুঝার ট্রাই করো, পয়েন্ট টু বি নোটেড, যে আসলে গ্যাপটা কোথায় আছে। এই গ্যাপটা বুঝতে হয় যে একটা রাইট ফর্মস অফ ভার্বে, বুঝছো, এই রাইট ফর্মস অফ ভার্বে ভার্বের অবস্থানটা কোন জায়গা, এই অবস্থা দেখে আমরা একটা ব্যবস্থা নিব। সেটা কেমন দেখো, এ নাম্বার যদি আমরা দেখি, মনোযোগ দিব, এ নাম্বার গ্যাপটা যদি আমরা একটু দেখি, এ নাম্বারে দেখতে পাচ্ছি একদম বাক্যের শুরুতে গ্যাপটা দিয়েছে এবং ভার্বটা একদম বাক্যের শুরুতে দিয়েছে। দেখো বি নাম্বারটা যদি দেখো, তুমি বি নাম্বারটা দেখো এখানে একদম সাবজেক্টের পরে দিয়েছে, তার মানে এটা কিন্তু বাক্যের শুরুতে না,
ঠিক সি নাম্বারটা যদি তুমি দেখো, সি নাম্বারটা কিন্তু সাবজেক্ট ভার্ব সবকিছু ভেদ করে আর এক জায়গায় যায় গ্যাপ দিচ্ছে। যেমন ধরো এই যে হচ্ছে সাবজেক্ট হি, এরপরে সেন্টেন্স আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, এরপরে যায় দেখো এই যে উইথ আ ভিউ টু, ঠিক তারপরে গ্যাপটা দিয়েছে। তার মানে আমি এখানে তিনটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ও আরেকটা প্যাটার্ন দেখো, এই জায়গায় যদি তুমি দেখো, এই জায়গায় দেখো এই যে ক্যান, এই ক্যানের পরে গ্যাপটা দিয়েছে। তার মানে তুমি দেখো এখানে আমি তিনটে প্যাটার্ন আইডেন্টিফাই করতে পেরেছি। আমি 50 থেকে 60টা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এবং বিভিন্ন কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে এই টোটাল ভার্বের যে অবস্থাটা, বুঝছো, এই অবস্থাটা তিনটা প্যাটার্নে হয়ে থাকে। তিনটা প্যাটার্ন, এই তিনটে প্যাটার্ন তোমাকে আমি আগে বুঝাবো। এই তিনটে প্যাটার্ন বোঝানোর পর আমি তোমাকে জাস্ট 5 থেকে 6টা পয়েন্ট বলবো। বলার পর যত প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্ন ধীরে ধীরে, হ্যাঁ, ইজি থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে হার্ড লেভেলে গিয়ে আমি তোমাকে এই টপিকটা শেষ করে দিব। তো বোঝার ট্রাই করো যে আসলে কি করতে হয়। তো আমি প্রথমে বললাম যে এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলা আসলে কোন পজিশনে হয় এটা আমাদের জানতে হবে। তো চলো আমরা এই পজিশনটা আগে জানি। মনোযোগ। তাহলে রাইট ফর্মস অফ ভার্বে একটি ভার্বের অবস্থান। তার মানে আমরা বলতে পারি রাইট ফর্মস অফ ভার্ব এ একটি ভার্বের, মানে ভার্বের অবস্থান। অবস্থান বুঝার ট্রাই করবা। রাইট ফর্মস অফ ভার্বে একটি ভার্বের অবস্থান। মনোযোগ, একটা ভার্বের অবস্থান, যে একটি ভার্ব একটা রাইট ফর্মস অফ ভার্বে কোন কোন পজিশনে বসতে পারে। পজিশন নাম্বার 1, মনোযোগ দিবা, একদম ডিরেক্টলি সাবজেক্টের পর। একদম ডিরেক্টলি সাবজেক্টের পর। সাবজেক্টের পরে গ্যাপ হতে পারে। তো সাবজেক্টের পরে যদি গ্যাপ হয় তাহলে আমাদের একটা প্যাটার্ন মাথায় রাখতে হবে যে এখানে সাবজেক্টের পরে গ্যাপ হলে আমরা এক প্যাটার্নে অ্যান্সার করব। প্যাটার্ন নাম্বার 2, যদি সাবজেক্টের পর কোনো অক্সিলারি ভার্ব দিয়ে দেয়, অক্সিলারি ভার্ব দিয়ে এরপরে ভার্ব গ্যাপ দেয়। বুঝার ট্রাই করবা প্লিজ। দেখো এখানে আমি বলছি সাবজেক্টের পরে গ্যাপ দেয়, সাবজেক্টের পর অক্সিলারি দিয়ে তারপরে গ্যাপ দেয়। তার মানে প্যাটার্ন আমরা দুইটা পাইলাম। প্যাটার্ন নাম্বার 1 একদম ডিরেক্টলি সাবজেক্টের পরে গ্যাপ। প্যাটার্ন নাম্বার 2, সাবজেক্টের পর ওরা কি করে একটা অক্সিলারি ভার্ব দিয়ে দেয়, এই অক্সিলারি ভার্ব দিয়ে দেন হচ্ছে গ্যাপটা দেয়। তার মানে তুমি দেখতে পেয়েছো যে এখানে সাবজেক্টের ইমিডিয়েট পরে গ্যাপ, আর এখানে দেখো সাবজেক্ট দিবে একটা অক্সিলারি ভার্ব দিবে। আমি শিখাবো অক্সিলারি ভার্ব কি, টেনশনের কোনো কারণ নাই, একদম রুট থেকে শিখাবো। এখানে আমাদের মেইন দায়িত্ব হচ্ছে শিখানোর, সেটা একদম বাচ্চাদের যেভাবে শিখানো হয় আমি ট্রাই করব তোমাদের সেইভাবে শেখানোর জন্য। আমি তোমাদের লেভেল কখনোই চিন্তা করি নেই যে তুমি এগুলা শিখে এসেছো, এগুলো তুমি শিখে আসো নাই, এগুলো আমার তোমাকে শিখাইতে হবে। এটা আমি ওই লেভেল থেকে চিন্তা করতেছি। আমি কিন্তু ওই লেভেল থেকে চিন্তা করছি না যে তুমি এগুলা পারো না, তাহলে তুমি কি শিখে আসছো এতদিন, হ্যাঁ, কি পাস করেছো, এগুলো আমি কখনো স্টুডেন্টদের বলি না। আমার টার্গেটই থাকে যে বাবা ওরা কিছু পারে না, ওদের ওই জায়গা থেকে একদম বাচ্চাদের মতো করে গড়তে হবে ওদের, আমার একদম বাচ্চাদের মতো করে চিন্তা করাইতে হবে ওদের আমার। তো আমি মনে হয় এটা বুঝাইতে পারছি যে রাইট ফর্মস অফ ভার্বের প্রথম যে অবস্থানটা, বুঝছো, সেটা হচ্ছে ডিরেক্টলি। তুমি যদি কখনো দেখো যে সাবজেক্টের ইমিডিয়েট পরে গ্যাপ থাকে, তাহলে আমরা একটা প্যাটার্ন চিন্তা করব। কি প্যাটার্ন চিন্তা করব সেটা আমি বলতেছি। দ্বিতীয়টা প্যাটার্ন, যে সাবজেক্টের পর ভাইয়া একটা অক্সিলারি ভার্ব দেয়া থাকবে অটোমেটিক্যালি, অক্সিলারি ভার্ব থাকার পর ভার্ব থাকবে। যেমন আমি এরকম যদি বলি, দেখো এটা দিলাম এরকম, হি, ধরো হি গিভ লেখা আছে, হি গিভ। তার মানে দেখো এটা কিন্তু আমরা যদি এটা বলি, এটা কিন্তু দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ। কিন্তু যদি এরকম হতো, এরকম যদি হতো হি ক্যান, এই জায়গায় দিলাম মুভ, হি ক্যান মুভ। এবার একটু খেয়াল করো, হি ক্যান মুভ, এই যে হির পরে বসছে গিভ, কিন্তু এখানে বসছে হি, এরপরে ক্যান। তাহলে দেখো তো এখানে সাবজেক্ট বসেছে, এরপরে অক্সিলারি ভার্ব বসেছে, তাহলে সাবজেক্ট বসছে, অক্সিলারি ভার্ব বসছে, ঠিক তারপরে ভার্বটা বসছে। তার মানে প্যাটার্ন নাম্বার 2 এরকম। প্যাটার্ন নাম্বার 3, এই তিনটা প্যাটার্ন, প্যাটার্ন নাম্বার 3-তে আমি স্টুডেন্টদের বাংলায় বলে থাকি যে অন্যান্য জায়গায় গ্যাপ, অন্যান্য জায়গায় গ্যাপ, অন্যান্য জায়গায় গ্যাপ, অন্যান্য জায়গায় গ্যাপ। ব্যাপারটা কেমন আমি একটু বুঝাচ্ছি। মনে করো আমি লিখলাম এরকম লিখলাম, হি উই ওয়েন্ট দেয়ার with a view to, with a view to, we went there with a view to। একটু খেয়াল করো, এখানে লিখছি আমি we went there with a view to,
হ্যাঁ, উই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু, এই জায়গায় গ্যাপটা দিচ্ছে বা এই জায়গায় ভার্বটা বসাইতে বলছে। প্যাটার্নটা কেমন? প্যাটার্নটা একদমই সহজ, একদম স্বাভাবিকভাবে চিন্তা করবা, দেখবা সব পারতেছো। সেটা হচ্ছে দেখো, এই যে সাবজেক্ট উই, এই যে ওয়েন্ট, এরপরে আছে দেয়ার, তার মানে উই ওয়েন্ট দেয়ার। এখানে একটা জিনিস কি খেয়াল করেছো ভাই? এখানে দেখো এটা সাবজেক্ট ভার্ব বসছিল একদম সাবজেক্টের ইমিডিয়েট পরে, এখানে দেখো সাবজেক্ট বসছে, অক্সিলারি বসছে, কিন্তু তারপরে ভার্ব বসছে। আর এইটাতে তুমি খেয়াল করে দেখো, এইটাতে এই যে 3 নাম্বার যে প্যাটার্নটা, এই 3 নাম্বার প্যাটার্নে যদি খেয়াল করে দেখো, দেখো এই যে সাবজেক্ট বসেছে, এই যে ভার্ব বসেছে, কিন্তু তারপরে গিয়ে আমি দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায়। ব্যাপারটা একদমই পানির মতো সহজ। আমি তোমাকে বলি তুমি জাস্ট এই প্যাটার্নটা চিন্তা করো, দেখবা তুমি পারতেছো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পারবা। সেটা কেমন? একটু মনোযোগ। তুমি যদি কোনোভাবে দেখো যে সাবজেক্টের পরে ভার্ব নাই, তুমি যদি দেখো অক্সিলারি ভার্বের পরে ভার্ব নাই, তাইলে তুমি ধরে নিবা এটা অন্যান্য জায়গায় গ্যাপ বসেছে। আর অন্যান্য মানে আমি একটু পরে প্যাটার্ন বলে দিব, দেখবা একদম পানির মতো সব অ্যান্সার হয়ে যায়। তুমি জাস্ট আমার কথাটা ফলো করো, দেখো রাইট ফ্রন্টস অফ ভার্ব পারা যায় কিনা। এবং 2019 তারপর হচ্ছে 18 ওখানের প্রশ্ন 10টা, তো 19-এর পর থেকে যতবার প্রশ্ন এসেছে সব জায়গায় ফিল ইন দা গ্যাপ ছিল হচ্ছে 14টা, বাট আমরা 10টা দিয়েছি। তো 19 এবং 18-র যে প্রশ্ন রয়েছে ওই প্রশ্নগুলো আমরা এখানে তুলে দিয়েছি। তো আমি তোমাদের একটু পরে প্রশ্ন প্যাটার্ন দেখাবো এবং প্রশ্ন দেখাবো, এবং কোন বোর্ডে এসেছে, কিভাবে সলভ করা যায় সেটা তুমি পারবা। একটু খেয়াল করো। তো তুমি যদি দেখো যে সাবজেক্টের পরে গ্যাপ না, অক্সিলারি ভার্বের পরে গ্যাপ না, তাইলে তুমি ধরে নিবা যে ওটা অন্যান্য। আর অন্যান্য হইলে কেমনে অ্যান্সার করবা সেটা আমি একটু পরে বলতেছি। আশা করি এতটুকু বুঝছো। তাহলে দেখো এই যে সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, তার মানে এখানেও গ্যাপ, এই যে সাবজেক্টের পরেও গ্যাপ না, অক্সিলারি ভার্বের পরেও গ্যাপ না, তার মানে এই গ্যাপটা হবে অন্যান্য জায়গায়। আমাকে যারা জয়েন করেছো তারা আমাকে একটু কাইন্ডলি বলো তো বুঝছো কিনা। ওকে, অর্ক, এরপর তন্ময়। দেখো অন্যান্য জায়গায় গ্যাপ, এটা বুঝছো কিনা। আমি এই 3টা প্যাটার্ন বুঝানোর পর আমি তোমার 4-5টা রুলসের আন্ডারে যাব, দেন হচ্ছে আমি প্রশ্ন সলভ করাই দিব। আমাকে একটু কাইন্ডলি বলো যে এই প্যাটার্নটা বুঝছো কিনা। প্যাটার্ন নাম্বার 1 ডিরেক্টলি সাবজেক্টের পরে গ্যাপ, প্যাটার্ন নাম্বার 2 অক্সিলারি ভার্বের পরে গ্যাপ, প্যাটার্ন নাম্বার 3 অন্যান্য জায়গায় গ্যাপ, যেটা আমরা নন ফাইনাইট ভার্ব দিয়ে কাজ করব। তো এই 3টাকে এখন অ্যানালাইসিস করব আমি, যে কখন কোনটা অ্যান্সার করব, কি অ্যান্সার করতে হবে। আশা করি এতটুকু বুঝছো। আমাকে একটু কাইন্ডলি জানাও বুঝছো কিনা। ভেরি গুড, বুঝছি স্যার। তরুসায়া বুঝছো, ভেরি গুড। জাবেদ বুঝছো, আচ্ছা। ইমরানুল হক, তন্ময়, ক্লাস তো কম করো নাই জীবনে, আচ্ছা ভেরি গুড, বুঝছো স্যার, ভেরি গুড। অর্ক, ভেরি গুড। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকো, এখন আমাদের জানতে হবে কি জানো, যে সাবজেক্টের পরে ভার্ব বসলে আমরা কি অ্যান্সার করি, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসলে আমরা কি অ্যান্সার করব, আর অন্যান্য জায়গায় ভার্ব বসলে আমরা কি অ্যান্সার করব, সেটা আমরা বুঝার ট্রাই করব। প্লিজ মনোযোগ। পয়েন্ট নাম্বার 1, আমরা বলছিলাম যদি কখনো সাবজেক্টের পরে ভার্ব বসে, এই সাবজেক্টের পরে ভার্ব বসা মানে আমরা 2টা প্যাটার্ন চিন্তা করব। মনোযোগ দিব। কয়টা প্যাটার্ন? 2টা। তো 2টা প্যাটার্ন কেমন আমাকে চিন্তা করতে হবে। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। বুঝার ট্রাই করো। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এখন সমস্যা কি দেখো, আমি স্টুডেন্টদের মধ্যে এরকম সমস্যা পেয়েছি যে ভাই এই সাবজেক্টই তো আমি বুঝি না, এরকম একটা সমস্যা আছে। আর ভার্ব সিঙ্গুলার প্লুরাল এই প্যাটার্নটা আমি একদম স্বচ্ছ একটা ধারণা দিচ্ছি, বুঝার ট্রাই করো। এখন ব্যাপার হচ্ছে এই যে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, মুখস্থ করো। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এবং এই সিঙ্গুলার প্লুরাল বিশেষ করে অক্সিলারি ভার্ব ছাড়া শুধু প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, প্রেজেন্টে হয়ে থাকে, মানে V1 এ হয়ে থাকে। একটু মনোযোগ দিব। তার মানে এই জায়গায় দেখো সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এখন এই সাবজেক্টটা বুঝছো, সাবজেক্টটা মেইনলি 3টা প্যাটার্নে হয়ে থাকে। বুঝার ট্রাই করো। সাবজেক্টটা 3টা প্যাটার্নে হয়ে থাকে, লিখে রাখতে পারো। কোন নাউন প্যাটার্নে হতে পারে, কোন নাউন প্যাটার্নে হতে পারে, কোন প্রোনাউন প্যাটার্নে হতে পারে। সাবজেক্টটা হতে পারে কোন নাউন প্যাটার্নে, সাবজেক্টটা হতে পারে কোন প্রোনাউন প্যাটার্নে, আর একটা হতে পারে কোন নাউন ফ্রেজ প্যাটার্নে। বুঝার ট্রাই করবা প্লিজ। নাউন ফ্রেজ, মনোযোগ। নাউন কেমন আমি বললাম, সে ফর এক্সাম্পল কামাল,
আমি বললাম কামাল, কামাল কি একটা নাম না? তাহলে এটা একটা নাউন প্যাটার্ন। কিন্তু আমি যদি বলি যে হি, তাহলে কামালের পরিবর্তে আমি কি লিখছি? হি লিখছি। এটা হচ্ছে প্রোনাউন প্যাটার্ন। তাহলে আমি কি বুঝাচ্ছি? বোঝার ট্রাই করো। তুমি যে সাবজেক্টটা চিন্তা করবা, তার মানে তুমি যে সাবজেক্টটা চিন্তা করবা, এই সাবজেক্টটা তুমি চিন্তা করবা তিনটা প্যাটার্নে হতে পারে। তো এই তিনটা প্যাটার্ন ধরে তোমাকে চিন্তা করতে হবে যে এটা সিঙ্গুলার অথবা প্লুরাল, সিঙ্গুলার অথবা প্লুরাল। বুঝার ট্রাই করো। তাহলে আরেকটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা একদমই পানির মতো সহজ, টেনশনের কোনো কারণ নাই। যদি তুমি দেখো সাবজেক্টের পজিশনে সিঙ্গেল শব্দ না একাধিক শব্দ আছে, তখনই তুমি সেটাকে নাউন ফ্রেজ ধরবা। মনে করো আমি লিখলাম এ গুড বয়, এ গুড বয়। এখানে শব্দ আছে তিনটা, শব্দ আছে তিনটা, তার মানে এটা একটা নাউন ফ্রেজ হবে। তাহলে আমাকে বলো, এই যে একটা সাবজেক্ট কামাল, এরপরে হি, এটা হচ্ছে প্রোনাউন, আর এ গুড বয়, এখানে শব্দ আছে তিনটা, একের অধিক, যেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। তার মানে আমরা তিনটা প্যাটার্ন চিন্তা করলাম। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটা বোঝার জন্য আগে তিনটা প্যাটার্ন বুঝতে হয়। নাম্বার ওয়ান প্যাটার্ন, সাবজেক্টটা মেইনলি নাউন প্যাটার্নে আছে, সাবজেক্টটা কি প্রোনাউন প্যাটার্নে আছে, নাকি সাবজেক্টটা নাউন ফ্রেজ প্যাটার্নে আছে, সেটা কিভাবে বুঝবো? যদি আমি সিঙ্গেল শব্দ দেখি তাহলে আমি এটাকে নাউন ধরবো, যদি এই নামের পরিবর্তে কোনো কিছু ব্যবহার করে তাহলে আমি এটাকে প্রোনাউন ধরবো, যদি আমি দেখি না একের অধিক শব্দ আছে সাবজেক্টের জায়গায় তাহলে আমি এটাকে নাউন ফ্রেজ হিসেবে কাউন্ট করব। এখন ব্যাপার হয়েছে যে ভাই আমি কেমনে বুঝবো? দেখো আমি যখন কোনো কামাল বলতেছি, কামাল তো একটা সিঙ্গেল শব্দ, তাহলে কামাল একজন, এটা আমরা বুঝছি। এখন এই প্রোনাউনের ক্ষেত্রে বুঝছো, এই প্রোনাউনটা মোটামুটি ইজি বুঝতে পারা যায়। যেমন আমি বললাম হি, হি মানে কয়জন? একজন, তার মানে তুমি বললা যে একজন বুঝাচ্ছে। বাট আমি যদি বলি শি, তাও কিন্তু তুমি বুঝতেছো একজন। আমি যদি বলি ইট, ইট মানে এটা, তাও বুঝতেছো একজন। কিন্তু আমি যদি বলি দে, দে মানে তারা, তারা মানে কিন্তু একজন না, একের অধিক। আবার আমি যদি বলি উই, উই, উই মানে কি? আমরা। তার মানে উই যদি আমরা হই, তার মানে একজন না, একের অধিক। তার মানে এখানে যখন সাবজেক্টটা প্রোনাউন হচ্ছে তখন তোমার বুঝতে খুবই সুবিধা হচ্ছে যে আসলে এই সাবজেক্টটা কি একা সিঙ্গেল বোঝাচ্ছে নাকি হচ্ছে একের অধিক বোঝাচ্ছে। এইটা হচ্ছে সাবজেক্টের ব্যাপারটা। কিন্তু যখন নাউন প্যাটার্ন হচ্ছে, যদি কোনো নাম হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি বোঝা যায়, কিন্তু যদি নাম না হয় তখন তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে যে আসলে জিনিসটা কি সিঙ্গেল নাকি ডাবল। যেমন আমি একটা শব্দ বললাম, সে ফর এক্সাম্পল আমি বললাম ধরো এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট শব্দটা যদি সাবজেক্টের জায়গায় থাকে স্টুডেন্টদের বুঝতে কষ্ট হয়ে যায় যে এই যে এক্সপেরিমেন্ট যে শব্দটা রয়েছে এই শব্দটা কি আসলে আমরা কি সিঙ্গেল ধরবো নাকি ডাবল ধরবো। ব্যাপারটা একদমই সহজ, আজকে থেকে মাথায় রাখবা। যদি কখনো নাউনের সাথে এস অথবা ইএস পাও তাহলে তুমি বলবা যে এটা একটা প্লুরাল শব্দ। যদি নাউনের সাথে এস বা ইএস পাও তাহলে তুমি এটাকে বলবা একটা প্লুরাল শব্দ। আমি আবার বলছি, যদি তুমি সাবজেক্ট দ্যাট মিন্স নাউনের সাথে এস অথবা ইএস পাও তাহলে তুমি ওইটাকে বলবা প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট? প্লুরাল সাবজেক্ট। যেমন আমি যদি বলি শুধু নাউন, শুধু নাউন, বুঝার ট্রাই করো। শুধু নাউন, শুধু নাউন সবসময় সিঙ্গুলার, শুধু নাউন সবসময় সিঙ্গুলার। এখন তোমাকে যদি বলি এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট শব্দটা আমি যদি বলি এক্সপেরিমেন্ট শব্দটা, এখানে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট তার মানে এক্সপেরিমেন্ট শব্দটা সিঙ্গুলার। বাট আমি যদি বলি এক্সপেরিমেন্টস তখন কিন্তু এক্সপেরিমেন্ট শব্দটা হয়ে যাবে প্লুরাল। তার মানে একটা নাউনের সাথে যদি কখনো তুমি সিঙ্গেল দেখো, নাউনটা সিঙ্গেল, তাহলে ধরবা হচ্ছে সিঙ্গুলার। যদি নাউনের সাথে এস অথবা ইএস থাকে তাহলে নাউনটাকে তুমি ধরবা প্লুরাল। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এতটুকু আশা করি বুঝাতে পেরেছি। আমি আরেকবার সাম আপ করি। ব্যাপারটা হচ্ছে যদি প্রোনাউন হয় তাহলে নর্মাল ভাবে তুমি বুঝে যাবা যে এটা কি সিঙ্গেল নাকি ডাবল। বাট যদি নাউন হয়, নাউনের ক্ষেত্রে যদি কোনো প্রপার নাউন হয় মানে কোনো নাম বুঝায় তাহলে তো তুমি বুঝতেই পারবা যে আসলে এটা একটা সিঙ্গেল নাম, একজনকে বোঝাচ্ছে। তার মানে এটা সিঙ্গুলার বা প্লুরাল এটা ধরা যাবে। কিন্তু যদি প্রপার নাউন ছাড়া নর্মাল কোনো নাউন বুঝায় তখন কিন্তু স্টুডেন্টরা ধরতে পারে না যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এই ক্ষেত্রে তুমি সিঙ্গুলার আর প্লুরাল ধরার জন্য জাস্ট এই প্যাটার্নটা ফলো করবা যে আমি শুধু দেখবো যে ওই নাউনটার সাথে কি এস আছে কি নাই। যদি নাউনের সাথে এস বা ইএস থাকে তাহলে আমি নাউনটাকে ধরবো প্লুরাল, যদি এস বা ইএস না থাকে তাহলে আমি নাউনটাকে ধরবো ভাইয়া সিঙ্গুলার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আসি ভার্বের ব্যাপারটা।
মনোযোগ দিও। আমরা কিন্তু এই সাবজেক্ট সিঙ্গুলার এবং এই সাবজেক্ট প্লুরাল এই জিনিসটা বুঝে গেছি। এবার আমাদের জানতে হবে ভার্বের ব্যাপারটা। ভার্বের ব্যাপারটা একদমই সিম্পল ভাবে বলবো, সিম্পল ভাবে শুনবা, নোট করে রাখবা, যেন নেক্সট ক্লাসে আমরা যেখান থেকে শুরু করি ওখান থেকে জানি আবার শেষ করতে পারি। কেমন? আমরা একটু দেখি ভার্বের ব্যাপারটা। ভাই ভার্ব দুইটা প্যাটার্নে হবে। একদম একটা ইজি ফর্মুলা বলি, তোমাদের কাছে ভালো লাগবে। সেটা কেমন? ইজি ফর্মুলা হচ্ছে, আমরা যে ভার্বটা লিখি এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেয়া থাকে, এই ভার্বটা মেইনলি সিঙ্গুলার না, এই ভার্বটা মেইনলি প্লুরাল ফর্মে দেয়া থাকে। ব্যাপারটা এরকম, এই ভার্ব যদি আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস দেয়া হয় তখন এটা সিঙ্গুলার ভার্বে রূপান্তরিত হয়। বুঝার ট্রাই করো। কিন্তু যদি শুধু ভার্ব দেয়া থাকে, শুধু ভার্ব, তাইলে কিন্তু এটা প্লুরাল ভার্ব হয়। বুঝার ট্রাই করবা। সিঙ্গেল ভার্ব দিলে এটা হবে প্লুরাল, কিন্তু যদি ভার্বের সাথে এস বা ইএস দেয় তাহলে কিন্তু সিঙ্গুলার। দেখছো, নাউনের উল্টা, নাউনের উল্টা, একদম বিপরীত একটা উদাহরণ দিয়েছি এখানে। বিপরীত কেমন? একটু আগে নাউনের সাথে বলছিলাম, দেখো মনে পড়ে কিনা, আমি নাউনটা আবার একটু রিপিট করছি, যে আমি বলছিলাম নাউনের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে হয় প্লুরাল, কিন্তু শুধু নাউন হয় সিঙ্গুলার। আর এই জায়গায় ঘটনাটা কি ঘটছে দেখছো? এখানে ঘটনা ঘটছে শুধু ভার্ব প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে ভার্বটা সিঙ্গুলার। বুঝার ট্রাই করো। তাহলে আমি যদি বলি শুধু ভার্ব তখন তুমি বলবা প্লুরাল, বাট আমি যদি বলি ভার্বের সাথে এস বা ইএস তাহলে বলবা সিঙ্গুলার। এখন মজার ব্যাপারটা একটু বুঝার ট্রাই করো। তোমাকে যে ব্র্যাকেটের মধ্যে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেয়, দেখো পোলাপান এটা চিন্তাই করে না। ধরো আমি এখানে দিয়ে দিলাম গিভ, এই জায়গায় যে ভার্বের মধ্যে মানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা তোমাকে দিয়ে দেওয়া হয়, এবং পরীক্ষাতে যে যত বছর গিয়েছে, যত এসেছে, সবগুলো ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া থাকে এই ভার্বটার সাথে কখনো এস বাই এস দিয়ে দেয় না। তার মানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা তোমাকে দেয়া থাকবে এই ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে দেয়া থাকে। আমরা ধরে নেই এটা একটা প্লুরাল ফর্ম, এবং এখানে যে ভার্বটা দেয়া থাকে একদম বেস ফর্মে থাকে, মানে V1 এ থাকে, একদম V1 এ থাকে। তার মানে এখানে যে ভার্বটা দেয়া থাকবে এই ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে দেয়া থাকে। দেখো কিভাবে প্লুরাল, এই যে দেখো, এই যে শুধু ভার্ব, এই যে দেখো শুধু ভার্ব প্লুরাল। তার মানে এই যে শুধু ভার্ব, এর সাথে তো কোনো এস বাই এস নাই, তার মানে এটা প্লুরাল। কিন্তু আমি যদি এরকম বলি, দেখো তো GIVES, গিফটস, তার মানে এই গিফটস বলার সাথে সাথে কিন্তু এটা প্লুরাল না রে ভাই, এটা হয়ে যাবে কি বলতো, সিঙ্গুলার। এই কারণে ছোটবেলায় তোমার টিচার তোমাকে পড়াইতো, আমার টিচার আমাকে পড়াইতো, যে এরকম হি গোস বলতো, টিচার বলতো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এই কথা আমাদের এই গল্প শুনাইছে না? এই যে গল্প শুনাইছে, এই গল্পের মেন কাহিনী ছিল যে তোমার সাবজেক্ট যখন সিঙ্গুলার হচ্ছে তখন তুমি ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে রূপান্তর করছো। তার মানে এই যে দেখো ভার্বের সাথে তুমি এস বাই এস যোগ করে তুমি এটাকে সিঙ্গুলার করছো। বাট আমি যদি বলি দে, দেখো দে হইলে কিন্তু গোস হয় না, দে হইলে কিন্তু ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে ওইটাই বসে, অর্থাৎ এখানে গো হয়। এই কারণে দেখো দে গো। কেন দে গো? কারণ দে কিন্তু একজন না, দে কিন্তু একের অধিক। হ্যাঁ, অর্থাৎ একের অধিক পার্সনকে নিয়ে গঠন করা হয়েছে সাবজেক্টটা, প্লুরাল, এই কারণে কিন্তু গো হয়। আর ছোটবেলায় টিচার বলতো হি গোস টু স্কুল, আর আমাদের শেখাইতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। এই ফর্মুলা বাদ দাও, তুমি শুধু চিন্তা করবা যে সেন্টেন্সে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাকে একটু আলতো করে ধরে এস বাই এস লাগিয়ে দিবে, আর যদি দেখো যে না সাবজেক্টটা চমৎকার করে বসে আছে প্লুরাল ফর্মে, তাহলে আর আলতো করে কিচ্ছু দরকার নেই, তুমি জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিয়ে যা আছে রেখে দাও, মোটামুটি প্রেজেন্টের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। কথা বুঝছো কিনা? ওকে, আমাকে একটু কাইন্ডলি বলো বুঝছো কিনা। আচ্ছা, আমার নাম জিজ্ঞেস করতেছো তোমরা। আমার নাম হচ্ছে আনিস আহমেদ। আমি তোমার দীর্ঘদিন যাবত টিচিং প্রফেশনের সাথে জড়িত। তো অনেকে আবার জিজ্ঞেস করছো যে আমি আসলে কি করি। আমি আসলে পড়াই, আমার মেইন কাজই হচ্ছে পড়ানো। হ্যাঁ, পড়াইতে আমার খুব ভালো লাগে, আমি পড়াই। তো পড়ানোর পাশাপাশি করতাম, এই পড়ানোর কারণে করা বাদ দিয়ে দিছি, করা বন্ধ করে দিছি শুধু পড়ানোর কারণে। তো যাই হোক, আমি খুব ভালো আছি, দোয়া করবা। এবার আসি মেইন কথায়। আশা করি এতটুকু বুঝছো, সিঙ্গুলার প্লুরালের ফরম্যাটটা বুঝছো। এবার আমরা যাব আমাদের পরের ফরম্যাট, মনোযোগ দিব। এবার আসি অক্সিলারি ভার্বের ফরম্যাট।
প্লিজ একটু বোঝার ট্রাই করব, সবাই বুঝবো, আমরা অ্যান্সার করতে পারবো, টেনশন নিও না। অক্সিলারি ভার্ব জাস্ট একটু লিখে রাখতে পারো। অক্সিলারি ভার্ব দুইটা প্যাটার্নে হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। বুঝার ট্রাই করো, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। এখন এই দুইটা অক্সিলারি দরকার। আমি কিন্তু বলছিলাম ভাইয়া তোমাদের যে অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসলে, অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসলে, তার মানে এখানে একটু আমরা যদি খেয়াল করি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব কি কি, এখানে একটু বুঝার আছে, একটু মনোযোগ দিব। তাহলে আমরা প্রথমে আলোচনা করি প্রাইমারি অক্সিলারি। ওকে, তো প্রাইমারি অক্সিলারির মধ্যে আমি যদি বলি নাম্বার ওয়ানে আসে বি ভার্ব। মনোযোগ দিও, মনোযোগ। বি ভার্বে হচ্ছে তিনটা প্যাটার্নে যাব আমরা, এম, ইজ, আর। ওকে, বি ভার্বের মধ্যে আমরা যাব এম ইজ আর। হ্যাঁ, এম ইজ আর। তো এম ইজ আর হচ্ছে V1। এরপরে আমরা যাব ওয়াজ ওয়ার, এটা হচ্ছে V2, আর বিন হচ্ছে V3। বুঝার ট্রাই করবা, মনোযোগ। এই যে বি ভার্বের যে প্যাটার্নটা, তোমাদের ওই 10টার মধ্যে একটা বা দুইটা এরকম ব্র্যাকেটের মধ্যে জাস্ট বি দেয়া থাকবে। যদি একটা বা দুইটা তোমার বি দেয়া থাকে, তখন বি দেয়া মানে তুমি আর এইটা চিন্তা করতে পারবা না 3 নাম্বারটা, তোমাকে চিন্তা করতে হবে প্রথমটার দ্বিতীয়টা। তো আমরা কিন্তু জানি যদি গল্পটা প্রেজেন্টের হয় তাহলে হবে হচ্ছে গিয়ে অ্যামিজার, ওয়াজ অ্যামিজার। আর যদি পাস্টের হয় তাহলে কিন্তু আমরা ওয়াজ ওয়ার থেকে একটা প্যাটার্ন নিব। তার মানে যদি প্রেজেন্টের হয় তাহলে আমরা নিব অ্যামিজার, আর যদি পাস্টের হয় তাহলে আমরা নিব ওয়াজ ওয়ার থেকে। এখন ব্যাপার হয়েছে, আমরা কিন্তু তোমাদের শিখাচ্ছি এই অক্সিলারি ভার্ব কি এটা না, আমাদের প্যাটার্নটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসলে আমরা আসলে কি করব। এখানে যদি ব্র্যাকেট দেয়, এর পরে যদি ব্র্যাকেট দেয়, দুইটা প্যাটার্নে ভার্ব বসবো, জাস্ট মাথায় রাখবো, লিখে রাখবো। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্যাটার্ন, যেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে, আর একটা হচ্ছে V3 প্যাটার্ন, যেটা হচ্ছে প্যাসিভ সেন্সে। একটা হচ্ছে আইএনজি প্যাটার্ন অ্যাক্টিভ সেন্সে, আর একটা হচ্ছে V3 প্যাটার্ন প্যাসিভ সেন্সে। আশা করি এতটুকু বুঝছো। একটা মজার ব্যাপার দেখো, এই বি কিন্তু এই যে বি যে শব্দটা, এটা কিন্তু একদম বেস ফর্ম, অর্থাৎ যেটা থেকে উৎপত্তি হয়েছে এটাকে বলা হয় বেস ফর্ম। অর্থাৎ এই বেস ফর্মের V1 হচ্ছে অ্যামিজার, এই কারণে অ্যামিজারকে প্রেজেন্ট টেন্সে ইউজ করা হতো। আর ওয়াজ ওয়ার হচ্ছে গিয়ে V2, এই কারণে পাস্ট টেন্সে ইউজ করা হতো। আর বিন হচ্ছে V3, এই কারণে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ব্যবহার করা হতো। এবার আমরা দেখাচ্ছি পরের প্যাটার্নটা। একটু লাইনে থাকো তোমরা, একটু দেখার ট্রাই করো। এবার আসি প্রাইমারি অক্সিলারির একটা প্যাটার্ন গেল, দ্বিতীয় প্যাটার্ন। দ্বিতীয়টা হচ্ছে, মনোযোগ দিব, দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে তোমার হ্যাভ ভার্ভ। মনোযোগ দিও, হ্যাভ ভার্ভ, মনোযোগ প্লিজ। এই হ্যাভ ভার্ভের দুইটা ফর্মে বের হয়েছে, একটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড। এটা হচ্ছে V1 এ, আর এটা হচ্ছে V2 তে। তো মেইন ব্যাপারটা হচ্ছে এই হ্যাভ বা হ্যাজের পরে যদি গ্যাপ থাকে, এই হ্যাভ বা হ্যাজের পরে যদি গ্যাপ থাকে তাহলে V3 বসে। একটা জিনিস এখানে একটু খেয়াল করো তো, ছোটবেলা থেকে তোমার টিচার, আমার টিচার আমাকে শিখাইছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। টিচার যদি এভাবে বলতো যে বাবা দেখ, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 বসে, যদি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 বসে, তার মানে এই কারণে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে V3, আর এই V3-র কারণে এই যে দেখো বিন হচ্ছে V3, বিন হচ্ছে V3, এই কারণে ওই প্যাটার্নে ব্যবহার করা হতো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। তার মানে হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে তো V3 বসে। এখন যদি আমার V3 বসাইতে হয় তাহলে বিন বসাইতে হবে, আর ঠিক তারপরে টিচাররা বলতো হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই কারণে এই যে সেই অ্যাক্টিভ প্যাটার্নে এই বিনের পরে আইএনজি হতো। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে যে বিনটা তুমি বসাতা, এটা কিন্তু এই রুলসের কারণে যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 বসে। এবার আসি 3 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্নে আমরা ডু ভার্ব নিয়ে আলোচনা করব।
ডু ভার্ব দুইটা প্যাটার্নে যাবে। ডু ভার্ব, মনোযোগ দিব, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাস। মেজাজটাই গরম হয়ে যেতেছে। দেখো, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাস। এটা হচ্ছে V1 প্যাটার্ন আর ডিড হচ্ছে V2 প্যাটার্ন। এখানে একটা নোট লিখে রাখতে পারো। নোটটা হচ্ছে একদমই সিম্পল একটা নোট। কি নোট? তোমার নোটটা হতে পারে এরকম যে যদি কখনো ব্র্যাকেটের মধ্যে নট দেয়া থাকে, এরকম থাকবে। দেখো, লেখা থাকবে হি ব্র্যাকেট, লেখা থাকবে নট হেল্প দ্য পোর। বুঝার ট্রাই করো। আমরা তো সম্পূর্ণ আলোচনা করতে পারবো না আজকে, বাট একটা প্যাটার্ন পর্যন্ত। দেখো, এই জায়গায় নট দেয়া থাকবে। তো নোটটা কি হবে আমি একটু বলি। নোটটা হবে এরকম যে যদি কখনো ব্র্যাকেটের মধ্যে নট দেয়া থাকে, আমি আবার বলছি, যদি কখনো ব্র্যাকেটের মধ্যে নট দেয়া থাকে তাহলে একটি ডু ভার্ব আনতে হবে। আমি আবার বলছি, যদি কখনো ব্র্যাকেটের মধ্যে নট দেয়া থাকে, যদি কখনো ব্র্যাকেটের মধ্যে নট দেয়া থাকে তাহলে একটি ডু ভার্ব আনতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট দেখে আনতে হবে। সাবজেক্ট যদি প্রেজেন্ট মানে সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে প্রেজেন্টে, আর যদি পাস্টে হয়, তোমরা তো জানো পাস্টের কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, সেক্ষেত্রে কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। এবার একটু দেখো, এই যে হি এখানে প্রেজেন্টে আছে, তাহলে আমি কি করব? দেখো, হি কিন্তু সিঙ্গুলার, আর হি যেহেতু সিঙ্গুলার তার মানে আমাকে একটা সিঙ্গুলার ভার্ব লাগবে। তার আগে একটা চমৎকার কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমি আনিস ভাই তোমাদের একটু আগে একটা নোট বলছিলাম যে ভাইয়া দেখো, যদি কখনো ভার্বের সাথে এস অথবা ইএস পাও তাহলে এটাকে তুমি সিঙ্গুলার ধরবা। সিঙ্গুলার, এটাকে তুমি সিঙ্গুলার ধরবা। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জায়গায় এই যে এই অক্সিলারি ভার্বগুলোর মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কিন্তু যেই ভার্বের সাথে এস বা ইএস আছে ওইটাই সিঙ্গুলার, বাকিটা প্লুরাল। একটা খেয়াল করো, দেখো আমি যদি হ্যাভ অথবা হ্যাজ বলি তাহলে বলতো এই হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজ লিখতে এস লাগে, তার মানে হ্যাজ সিঙ্গুলার ধরবা আর হ্যাভটাকে প্লুরাল ধরবা। আর হ্যাড V2, এই V2 কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না, এরা উভয়, অর্থাৎ সিঙ্গুলারও প্লুরালও। এবার দেখো, ডু এবং ডাস, এই ডু এবং ডাস এই দুইটার মধ্যে সিঙ্গুলার প্লুরালে ঝামেলা হয়। তো তোমার ঝামেলা হবে না আজকের পর থেকে, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি শুধু খেয়াল রাখবা কোন ভার্বের সাথে এস আছে। যেই ভার্বের সাথে এস আছে ওটাকে তুমি সিঙ্গুলার ধরবা, যেটার সাথে এস নাই ওটাকে তুমি প্লুরাল ধরবা। তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ডাস আছে, তার মানে ডাস থাকা মানে ডাসের সাথে এস আছে, এই কারণে এটা সিঙ্গুলার ডু প্লুরাল। আর ডিড তো পাস্ট টু, পাস্টের কোনো অক্সিলারি প্লুরাল সিঙ্গুলার হয় না, দ্যাটস ওয়াই এটা সিঙ্গুলার প্লুরাল উভয়। এবার আসি এম ইজ আর। এই এম ইজ আর এর মধ্যে যদি তোমাকে বলা হয় কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, একদম চমৎকার করে তুমি চিন্তা করবা যে ভাইয়া এম তো বসে শুধু আয়ের সাথে, এ শুধু আয়ের জন্য বরাদ্দ, এ শুধু আয়ের জন্য, এ আর কারোর সাথে বসে না, আর বাকি থাকে ইজ অথবা আর। এখন ইজ অথবা আর এর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা আমার মনে হয় তোমাকে আর শিখাইতে হবে না। কেন? কারণ তুমি জানো যে ইজ লিখতে এস লাগে, তার মানে এটা সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ঠিক তারপর ওয়াজ এবং ওয়ার, এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ ওয়াজের সাথে এস আছে, তার মানে ওয়াজ সিঙ্গুলার ওয়ার প্লুরাল। আর এই হ্যাভ বিন তো ভাইয়া এদের পরে বসে, এদের কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। আশা করি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার আমাকে একটু কাইন্ডলি জানাও তো কমেন্টে তোমাদের সিঙ্গুলার প্লুরালে কোনো ঝামেলা আছে কিনা, কাইন্ডলি একটু জানাও তো। অনেক সময় কথা বলছি, একটু জানাও তো তোমরা যারা আমার সাথে জয়েন করেছো, একটু কাইন্ডলি আমাকে একটু জানাও তো, কাইন্ডলি আমাকে একটু জানাও তো, একটু জানাও তো কাইন্ডলি কোনো সমস্যা আছে কিনা। ওকে, একটু জানাও, একটু জানাও। ভেরি গুড। মিম বুঝছো, বামি মাহমুদ বুঝছো, আফরিন জাহান বুঝছো, ভেরি গুড। এইভাবে বুঝলেই হবে, বুঝছো, এইভাবে বুঝলেই হবে
তো এখানে দেখো আমি যেটা বলতেছিলাম তোমাদের, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই যে ছোটবেলায় শিখেছি, তো সুতরাং সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাজ নিয়ে আসবো। তার মানে হি ডাজ নট হেল্প দ্য পোর। আর এখানে মাথায় রাখবা ডু ডাজ ডিড বসানো মানে ওই সেন্টেন্সে যা থাকবে পরবর্তী ভার্বটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তোমার এখানে V1 ছিল V1ই বসবে। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সারটা হবে হি ডাজ নট হেল্প দ্য পোর, হি ডাজ নট হেল্প দ্য পোর। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, মনে করো লেখা আছে এস্টারডে, বলতো এস্টারডে লেখা আছে, এটা কি প্রেজেন্টে নাকি পাস্টে? অ্যান্সার দাও প্লিজ। ও এসএসসি 26 এবং 27 সবার জন্য এই ক্লাস অবশ্যই সবার জন্যই লাগবে, কারণ রাইট ফর্মস অফ ভার্ব এবং যতগুলো টপিক আছে আমি সবগুলো টপিকের ফ্রি ক্লাস নিব, 3টা করে, এক একটা টপিকের উপর 3টা করে। তো 3টা করে নিলে মোটামুটি আমাদের সবগুলো টপিক শেষ হবে। এখানে আমি হয়তো আজকে একটু আনুষ্ঠানিক বেসিক ধারণা দিতে পারবো, এর পরবর্তী ক্লাসে আমরা মেইন আলোচনায় যাব, দ্যাট মিনস প্র্যাকটিসে যাব। ওকে, ধ্বংস, তাই না? না বুঝলে কিন্তু তুমি ধ্বংস, এটা সত্য কথা। ধ্বংস, ধ্বংস আমার ঐতিহাসিক ডায়লগ, আমার প্রাক্তন যে স্টুডেন্টরা রয়েছে তারা বলতেছে ধ্বংস। আমাকে একটু কাইন্ডলি বলো তো এতটুকু বুঝছো কিনা? যদি থাকে স্টারডে, বলো স্টারডে। ভেরি গুড। সুমি আক্তার, জটিল, ভেরি গুড। শাহরিয়া মিম সঠিক আনসার দিয়েছে স্টারডে। স্টারডে দেওয়া মানে তখন কিন্তু নট টাকা বসবে না, তখন আমরা একটা ডিড নিয়ে আসবো। তার মানে অ্যান্সারটা হবে হি ডিড নট হেল্প দ্য পোর, হি ডিড নট হেল্প দ্য পোর স্টারডে, অর্থাৎ এখানে পাস্ট আছে। চলো এবার আমাদের লাস্ট ঘটনা নিয়ে আমরা একটু আলোচনা করে ছেড়ে দিব তোমাদের আজকে। নেক্সট দিন আমরা হচ্ছে গিয়ে আলোচনায়, বাকি আলোচনায় যাব। এবার আসি যে ভাইয়া অন্যান্য থাকলে কি করব, মনোযোগ দাও। নাম্বার 3 অন্যান্য। অন্যান্য জায়গায় গ্যাপ থাকলে, অন্যান্য জায়গায় গ্যাপ থাকলে আমরা কি করব? আসলে সহজভাবে চিন্তা করব। আজকে থেকে মাথায় রাখবা, অন্যান্য জায়গায় যখন তুমি গ্যাপ পাবা, দ্যাট মিনস তুমি সাবজেক্টের পরে গ্যাপ পাচ্ছ না, দ্বিতীয়ত তুমি সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব তারপরে গ্যাপ পাচ্ছ না, তার মানে এখানেও গ্যাপ পাচ্ছ না, এখানেও গ্যাপ পাচ্ছ না, তার মানে এই দুইটা প্যাটার্নের বাইরেই তুমি যখন যাচ্ছ তখনই তোমাকে ধরে নিতে হবে অন্যান্য। আর অন্যান্য মানেই নন ফাইনাইট ভার্ব বসবে। আর নন ফাইনাইট ভার্ব বলতে আমরা মেইনলি 3টা প্যাটার্ন চিন্তা করি, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে আইএনজি। 3টা প্যাটার্ন, মনোযোগ দিব, 3টার অর্থ অনুযায়ী বসাই দিব। প্রথমত চিন্তা করব আইএনজি বসানোর। ম্যাক্সিমাম ক্ষেত্রে 100টার মধ্যে 99টা আইএনজি হয়, অথবা 2+V1 বসাবো, হয় আইএনজি নাইলে 2+ ভার্ভ, হয় আইএনজি নাইলে 2+ ভার্ভ। এখন কোথায় কোনটা বসবে সেটা নিয়ে আমি তোমাদের বিস্তর আলোচনা করব। আমি জাস্ট একটা ট্রিক্স বলে দিব ক্লাসে, যখন নেক্সট ক্লাসে আলোচনায় যাব একদম সূক্ষ্ম একটা ট্রিক্স বলে দিব যে ভাইয়া যে কখন আইএনজি দিবা আর কখন হচ্ছে গিয়ে তুমি 2+ ভার্ব দিবা, একদম সিম্পল। আচ্ছা, অক্সিলারির মধ্যে একটা প্যাটার্ন ভুলে গেছি। একজন আমাকে বললো যে ভাইয়া মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি ব্যাপারটা একটু বলেন। মডাল অক্সিলারি বলে দিব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো আলোচনার মধ্যে আছে। ওখানে একটা জিনিস মাথায় রাখবা যে কোনো মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ তুমি ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে কোনো চেঞ্জ করবা না, তুমি কোনো চেঞ্জ করবা না। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলো, এই যে অন্যান্য, এই অন্যান্য থাকা মানে ভার্বের সাথে আইএনজি অথবা 2+ ভার্ব। আমি আবারও বলছি, অন্যান্য থাকা মানে ভার্বের সাথে আইএনজি অথবা 2+ ভার্ব। ট্রাই করব আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করার। চলো আমরা একটা প্রিভিয়াস বোর্ডের প্রশ্ন অ্যান্সার করব এখন। আশা করি মোটামুটি বুঝছো সবাই। ওকে, চলো এই প্রশ্নটা আমরা একটু দেখি, তারপরে আমরা ক্লাস ছেড়ে দিব আজকের মতো। একদম মনোযোগ দিব। আমি একবার রিভিউ করব, সম্পূর্ণ বিষয়টা রিভিউ করব, দেখি সম্পূর্ণ প্রশ্নটা পারা যায় কিনা। মনোযোগ দিব। এখানে একদম সহজ করে ইজি লেভেল বোঝানো হয়েছে। আর একটা ক্লাস যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে তোমার আর একটু মিডিয়াম লেভেল করাবো, এরপরে আমরা একদম ফাইনাল লেভেল পর্যন্ত, যাতে করে তোমার একদম যে কোনো বোর্ডের প্রশ্ন সলভ করতে কোনো ঝামেলা না হয় এমন একটা ব্যবস্থা আমরা করে দিব। টেনশনের কোনো কারণ নাই, আগে বোঝার ট্রাই করো। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাদের 3টা প্যাটার্নে শিখাইছি। নাম্বার 1 প্যাটার্নে ছিল এরকম যে আমরা যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে তাহলে আমরা একটা প্যাটার্নে অ্যান্সার করব। নাম্বার 2 প্যাটার্ন ছিল যদি অক্সিলারি ভার্বের পরে ভার্ব থাকে তাহলে আমরা আরেকটা প্যাটার্নে অ্যান্সার করব। নাম্বার 3 হচ্ছে যদি অন্যান্য জায়গায় ভার্ব থাকে তাহলে আমরা আরেকটা প্যাটার্নে অ্যান্সার করব। তো আমরা একটু দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ
প্রশ্ন নম্বর এ, সবাই একটু অ্যান্সার করো তো। এতে দেখো তো গ্যাপটা কি সাবজেক্টের পর অক্সিলারি ভার্বের পর নাকি অন্যান্য? একটু অ্যান্সার করো তো, একটু অ্যান্সার করো তো। ভেরি গুড। নুসরাত লামিয়া অ্যান্সার করেছো, একটু বলো তো এ নাম্বারে কি হওয়া উচিত? এটা রাজশাহী বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ডের প্রশ্ন 2019। একটু আমাকে বলো তো এখানে অন্যান্য প্রথমটা কি হওয়া উচিত? মিম সঠিক অ্যান্সার করেছো, ভেরি গুড। মিম সঠিক অ্যান্সার করেছো, আমাকে একটু কাইন্ডলি জানাও তো অ্যান্সার কি হবে। মিনারা ইয়াসমিন বুঝো নাই। মিনারা, আমরা যখন কোনো সাবজেক্টের পরে গ্যাপ পাই, আর একটা হচ্ছে সাবজেক্টের পর যদি অক্সিলারি থাকে তারপরে গ্যাপ পাই, আর একটা হচ্ছে অন্যান্য জায়গায় গ্যাপ পাই। অন্যান্য মানে যদি সাবজেক্টের পরে গ্যাপ না থাকে, অক্সিলারির পরে গ্যাপ না থাকে, সাবজেক্টের পর অক্সিলারি পর এই দুইটা জায়গায় গ্যাপ না থাকলে সবকিছু আমরা অন্যান্যর মধ্যে ফেলাবো। যদি অন্যান্যর মধ্যে যায়, আমাকে একটু কাইন্ডলি বলো তো এই জায়গা তো শুরুতে কোনো সাবজেক্ট নাই, এরপরে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে অন্যান্যর মধ্যে পড়েছে। আর অন্যান্যর মধ্যে পড়েছে মানে আমরা এটাকে, আমি শিখাইছি লাস্টে এসে যে অন্যান্যর মধ্যে পড়লে আমরা ভার্বের সাথে আইএনজি করে দিব। তার মানে এখানে অ্যান্সার হবে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ভেরি গুড। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ভেরি গুড। মিনারা ইয়াসমিন সিঙ্গুলার প্লুরাল বুঝছো, ভেরি গুড। এরপরে আমাকে একটু কাইন্ডলি বলো তো এ টিচার। এবার মিনারা বলবে, আমাদের মিনারা, আমার প্রিয় ছাত্রী মিনারা ইয়াসমিন, সে বলবে যে আসলে এখানে এ টিচার কয়জন টিচারকে বুঝাইছে, কাইন্ডলি আমাকে একটু জানাও। মিনারা, মিনারা বলো। মিনারা ইয়াসমিন, মিনারা ইয়াসমিন বলো এ টিচার কয়জন টিচারকে বুঝিয়েছে? এ টিচার বলো। এ টিচার একজন টিচারকে বুঝাইছে না? তাহলে বলতো একজন টিচারকে বুঝানো মানে কি? সাবজেক্টটা সিঙ্গুলার, আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে? একদম সিঙ্গুলার হবে যদি সিঙ্গুলার হয়। ভেরি গুড, ভেরি গুড নুসরাত। আচ্ছা, ভেরি গুড। শমিয়াম সত্তার সঠিক আনসার করেছো। স্টার্ট এ ভার্ব থাকলে আইএনজি, এটা নিয়ে আমি কথা বলবো আরো বিস্তারিত, বাট আমরা যে প্যাটার্ন শিখাইছি এটা আমরা একটু আগাই। আমাদের যখন রুলসে যাব, আমরা 4-5টা বা 6টা রুলস করাবো। ওই রুলসের মধ্যে আমাদের আরো একটু আলোচনা আছে। আমরা যেহেতু আজকে ক্লাসে পারবো না, আমরা নেক্সট ক্লাসে গিয়ে আলোচনা করব। আমাদের একটু কাইন্ডলি বলো টিসেস। ভেরি গুড নুসরাত। ওকে, নুসরাত বলছে একজনকে বোঝাচ্ছে, তার মানে এখানে আমরা অ্যান্সারটা দিব টিসেস। যেহেতু এ টিচার একজনকে বুঝিয়েছে, তার মানে এখানে হবে টিসেস। দ্য স্টুডেন্ট ফ্রম কোর্ট অফিস হার্ড হি টিসেস। যদি কেউ চালাক হয় তাহলে এই লাইনটা পড়লেও অ্যান্সার করতে পারে। উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, উইথ অ্যান আই টু, এদের পর ভার্বের সাথে আইএনজি হয়। আর যদি তুমি এটাও না পারো, তুমি আমাকে একটা কাইন্ডলি একদম সজ্ঞান একটা কথা বলো তো, এই যে উইথ আ ভিউ টু, হ্যাঁ, এটা তো কোনো সাবজেক্টের জায়গায় বসে না, এটা কোনো ভার্বের জায়গায় বসে না, তার মানে কি অন্যান্য না? আর অন্যান্য হওয়া মানেই কি? আমরা শিখাইছি না যে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। যদি ভার্বের সাথে আইএনজি করতে হয় তাহলে বলতো উইথ আ ভিউ টু, গিভ আছে, বলো কি হবে? মিনারা ইয়াসমিন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, নেক্সট দিন সিঙ্গুলার প্লুরাল আবার বুঝাই দিব, একটুও টেনশন নিও না। অথবা একটা কাজ করো, এই ভিডিওটা আবার তোমরা দেখবা, তাহলে আমাকে একটু বলো উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। ভেরি গুড নুসরাত অ্যান্সার করছো, শাহরিয়ামিম অ্যান্সার করেছো। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, মাথায় রাখবা গিভিং হবে। ঠিক তারপর বাই হচ্ছে প্রিপজিশন, এটা আমি শিখাবো, রুলসের মধ্যে আমাদের আছে। ওই যে 5 থেকে 6টা রুলস থাকবে তার মধ্যে আছে, আমরা তো বিস্তারিত আজকে আলোচনা করতে পারলাম না। মাথায় রাখবো যে কোনো প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, যে কোনো প্রিপজিশন পর ভার্বের সাথে আইএনজি হয়, তার মানে এখানে অ্যান্সার হবে গেটিং। এখন কেন গেটিং এর ডাবল টি, এটা নিয়ে মাথায় রাখো, নেক্সট দিন আমাকে মনে করাই দিবা। কে মনে করাই দিবা? মনে করাই দিবা হচ্ছে মিনারা, মনে করাই দিবা নুসরাত, মনে করাই দিবা মিম, মনে করাই দিবা যে আসলে নেক্সট দিন বলতে চাইছিলেন ভাই যে পরবর্তী যে গেটিং এ ডাবল টি হলো, কেন ডাবল টি হলো এটার একটা ব্যাখ্যা দেন। আমি এই ডাবল টির ব্যাখ্যা চমৎকার করে তোমাদের দিয়ে দিব। এবং অনেক সময় আমাদের দেখা যায় আইএনজি করার ক্ষেত্রে লাস্টের লেটারটা ডাবল হয়, আর এই যে ডাবল হওয়ার যে ব্যাপারটা, এটা আপনারা ভুলে যান যে আসলে কেন ডাবল হয়। অনেকে আমরা মুখস্থ করি, বাট অনেকে আমরা বুঝি না যে আসলে কখন আমি ডাবল করব। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব লাস্টের, আজকের মতো লাস্ট লেখা আছে দেখো, স্টুডেন্টস ক্যান, আমাকে বলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। আবার বলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা হচ্ছে গিয়ে তোমার মডাল অক্সিলারি। এগুলা কি বলে? মডাল অক্সিলারি। আজকে থেকে মাথায় রাখবা লাস্টের কথা,
যে কোনো মডাল অক্সিলারি ভার্বের পর তোমার কোনো কাজ নাই, তুমি কি করবা, এইটাকে ধরে উঠাই দিবা, তোমার আর কোনো কাজ নাই, জাস্ট তুমি ব্র্যাকেটটা উঠাই দিয়ে যা আছে তা রেখে দিবা, দেখবা অ্যান্সার হয়ে গেছে। তার মানে এখানে ক্যানের পরে কোনো চেঞ্জ করবা না। আমি আবার বলছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, অর, টু, উড, রেদার, হ্যাড, বেটার, যত মডেল আছে আমি তোমাকে শিখাবো। এই মডেলের পর তোমার কাজটা হবে কি জানো, যেটা থাকবে সেটা ধরে রেখে দিবা, জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিয়ে রেখে দাও, দেখবা অ্যান্সার হয়ে গেছে। জাস্ট তোমার কাজ হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দিয়া, আর কোনো কাজ না। তার মানে এখানে এই যে ক্যান একটা মডেল, আর যেহেতু ক্যান মডেল তার মানে এখানে ইনলাইটেন হবে। আর একটা দেখাই, কই গেল, আর একটা সিঙ্গেল দেখাই, বেশি দেখাবো না। এই যে ধরো শুট, এই যে শুট একটা মডেল, এই শুট যেহেতু একটা মডেল, এই মডেলের পরে তোমার কাজ হবে যা আছে তাই, কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই, ব্র্যাকেটটা উঠাই দিয়ে রেখে দাও, অ্যান্সার হয়ে যাবে। আশা করি মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছো। মডেলের পরে যা আছে তাই রেখে দিবা, ঘটনা এখানেই খতম হয়ে যাবে। বাকি কয়েকটা আছে, বাট আমাদের ওই 4-5টা রুলস নেক্সট দিন করানোর পর আমি তোমাদের বিস্তারিত আস্তে আস্তে আলোচনায় যাব, আস্তে আস্তে ডিপে যাব, কেমন, যে আসলে কিভাবে অ্যান্সার হয়, অ্যাক্টিভ প্যাটার্ন কি, প্যাসিভ প্যাটার্ন কি, এগুলো আমি তোমাদের একটু বোঝানোর ট্রাই করব। আমাদের একটা কোর্স রান হচ্ছে, হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট কোর্স, যেটা হচ্ছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা কোর্স রান করব, সেটা হচ্ছে এইচএসসি এবং আলিম 2026 এবং 27 ব্যাচের জন্য ইংরেজি পুরো ব্যাচ, যেটা হচ্ছে 3.0। এখানে আমাদের কোর্সের মধ্যে লাইভ ক্লাস থাকবে 80টি, এক্সাম থাকবে 80টি নোট থাকবে, আর স্পেশাল সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা বই থাকবে, হ্যাঁ, স্পেশাল মডেল টেস্টের একটা বই থাকবে, ওয়েবসাইট সুবিধা পাবা, বেসিক সিকিউ এমসিকিউ ক্লাস যা যা লাগবে আর কি। তো কোর্স ফি আমাদের 2500 টাকা ছিল আগে, এখন করা হয়েছে তোমার 2000 টাকা 26 এবং 27-এর জন্য। এছাড়াও আমাদের আরো কোর্স আসতেছে, তো ওইটা তোমরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাবা। তো এই কোর্সের মাধ্যমে আমরা তো A to Z, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, হ্যাঁ, A to Z, ফার্স্ট পেপারে যে ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো আছে, এমসিকিউ, এরপরে হচ্ছে গিয়ে ওপেন এন্ডেড কোশ্চিন, ফ্লো চার্ট, সামারি, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে তোমার গ্রাফ চার্ট, তারপর হচ্ছে গিয়ে তোমার থিম রাইটিং, কিভাবে কি লিখতে হবে না লিখতে হবে, A to Z বিশাল বিস্তর আলোচনা করা হবে এই লাইভ ক্লাসে। তুমি পেয়ে যাচ্ছ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাই, কোর্স ফি হচ্ছে 2000 টাকা। তো আশা করি এটার বিস্তারিত আরো কিছু ভিডিও তোমরা পাবা। আর আমাদের যেই কোর্সগুলো যাচ্ছে, বিশেষ করে ফ্রি ক্লাস, এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ হয়ে যাবে। তো আজকে আমি মোটামুটি বোঝানোর ট্রাই করছি, যারা বুঝতে পারো না প্রয়োজনে আবার টেনে পিছন থেকে আবার ভিডিওগুলো দেখবা, দেখলে মোটামুটি বুঝে যাবা যে আসলে তোমার কোন জায়গায় ল্যাকিংস আছে এবং আমি কোন প্যাটার্নে রাইট ফর্মসের ভার্বটা করানোর ট্রাই করছি। তো আমি নেক্সট দিন বাকি আমাদের কয়েকটা রুলস আছে, এই কয়েকটা রুলস একটু আলোচনা করে, এই যে কয়েকটা রুলস, আমাদের অল্প কয়েকটা রুলস আছে, এই কয়েকটা রুলস আমরা আলোচনা করে দেন হচ্ছে এই যে এখানে কয়েকটা রুলস আছে, অল্প কয়েকটা রুলস, হ্যাঁ, 6-7টা রুলস আছে, এই 6-7টা রুলস আলোচনা করে দেন হচ্ছে আমরা প্র্যাকটিসে যাব, দেখবো আমরা মোটামুটি সব পেরে গেছি। তো এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে, কথা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।